আচ্ছা, শুরু করছি তাহলে। আমরা আগের ক্লাসে বায়োলজিক্যাল ক্লক পড়ছিলাম, মানে আমরা দেখেছিলাম যে বায়োলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে তিন রকম ভাবে, মানে তিন রকম টাইমের গুরুত্ব আছে। এক নম্বর হচ্ছে প্রসিডিউরাল টাইম, অর্থাৎ কোনো একটা বায়োকেমিক্যাল প্রসেসে কতটা সময় লাগে। তো প্রসিডিউরাল টাইমের মধ্যে আবার প্রচুর গল্প আছে। কোনো একটা বায়োলজিক্যাল প্রসেসে 7 দিন সময় লাগতে পারে, আবার কোনো বায়োলজিক্যাল প্রসেসে 7 সেকেন্ড সময় লাগতে পারে। মানে দেয়ার ইজ ওয়াইড ভ্যারাইটি। এবার তো এগুলো সবই প্রসিডিউরাল টাইমের আন্ডারে পড়বে, এবং যেটা বড় কথা সেটা হচ্ছে যে প্রসিডিউরাল টাইমের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে বায়োলজিক্যাল ক্লক। অর্থাৎ কোনো একটা প্রসেস, সেটা হয়তো রিপিটিটিভ প্রসেস, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেটা অটোমেটিক্যালি রিপিট হতে হবে। যেমন উদাহরণ হচ্ছে সেল ডিভিশন, এটা একটা উদাহরণ। তো এই ধরনের রিপিটিটিভ প্রসেস যেটার প্রসিডিউরাল টাইম, সেটা এক একটার ক্ষেত্রে এক এক রকম। সেল ডিভিশনের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে এই টাইম পিরিয়ডটা 20 মিনিটস হতে পারে, কারোর ক্ষেত্রে এটা 10 মিনিটস হতে পারে, ইত্যাদি। তো প্রসিডিউরাল টাইমের মধ্যে যেগুলো আবার রিপিটিটিভ প্রসেস, সেগুলোকে কন্ট্রোল করে একটা, মানে কিছু একটা ইন্টারনাল ক্লক। এই ইন্টারনাল ক্লক পুরোটা আমাদের বডির ভেতরে যে কি বলা যায় ওগুলোকে, বিভিন্ন ধরনের জিন বা বিভিন্ন ধরনের এনজাইম, এগুলোর দ্বারা কন্ট্রোলড হতে পারে। আবার অনেক সময় বাইরের পরিবেশেরও এফেক্ট থাকে, ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো এগুলো গেল একটা ধরনের টাইম। আবার আরো একটা টাইপের টাইম, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য রিলেশন অর কানেকশন between various procedural time, যেটাকে সংক্ষেপে বলা হয় রিলেটিভ টাইম। এটার যুক্তিটা কি? বিভিন্ন ধরনের প্রসেস, তাদের বিভিন্ন ধরনের প্রসিডিউরাল টাইম আছে, কিন্তু সেই সমস্ত প্রসেসগুলো একটা আরেকটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট হলে হবে না, কেননা এই প্রসেসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পরস্পরের সঙ্গে রিলেটেড। তার একটা উদাহরণ আগের দিন দিচ্ছিলাম, যেখানে এইটা বলছিলাম যে যেমন সেল ডিভিশনের অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে সেলের গ্রোথ, আর একটা হচ্ছে ডিএনএর কপি হওয়া। তো সেলটা যখন ডিভাইড হচ্ছে তার আগেই ডিএনএর কপি তৈরি হওয়াটা জরুরি, কারণ নতুন যে সেল আছে সে তো আর ডিএনএ বিহীন অবস্থায় ঘুরতে পারবে না। তাহলে আগে থেকেই ডিএনএর একটা জেরক্স কপি করে রাখতে হবে, সেই জেরক্স কপিটাই নতুন ডিভিশন হয়ে যে নতুন সেলটা তৈরি হবে সেখানে সেইটা চালান হবে। তো এদের তাহলে এই যে সেলের গ্রোথ একটা প্রসেস, ডিএনএ কপি আরেকটা প্রসেস, তা এই দুটো টাইমিং এর মধ্যে একটা রিলেশন থাকা উচিত। এই কনসেপ্টটাই হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিলেটিভ টাইম। It includes the governing mechanisms that ensure that related processes can be strung together in a socks before shoes fashion। মানে হচ্ছে আগে মোজা পরতে হবে, পরে জুতো পরতে হবে, এই অর্ডারটা যেন, মানে সোজা কথা টু মেনটেন দ্য অর্ডার আর কি, to maintain the perfect order of events। এমন ভাবে ব্যাপারটাকে করতে হবে যাতে যদি এরকম কোনো ব্যাপার থাকে যে আগে এ হবে, তারপর বি হবে, তারপর সি হবে, তারপর আবার এ হবে, তাহলে
কিছু একটা মেকানিজম থাকতে হবে যাতে এই জিনিসটা মেনটেন হয়, অর্থাৎ সি ওয়েট করবে যতক্ষণ না বি কমপ্লিট হচ্ছে, বি ওয়েট করবে যতক্ষণ না এ কমপ্লিট হচ্ছে, মাঝখানে ফট করে সি ঘটে গেল এই ব্যাপারটা যাতে না হয়। তো এইটার যে মেকানিজমটা সেটাকেই বলা হয় রিলেটিভ টাইম। আর একটা আছে থার্ড টাইপ অফ টাইম which is called manipulated time. ম্যানিপুলেটেড টাইমটা কিছুই না, ওটা হচ্ছে পাতি ওই ক্যাটালিসিস, ঠিক আছে? মানে এটা শুনলে তোরা অবাক হবি যে আমরা এই যে মেটাবলিজম, যে বিপাক ক্রিয়া, মানে গ্লুকোজ আছে, গ্লুকোজের মলিকিউলগুলোকে প্রসেস করে এনার্জি তৈরি হয়, এটিপি প্রোডাকশন হয়। তো এই যে প্রসেসটা, এটাতে যদি কোনো ক্যাটালিস্ট না থাকতো তাহলে কি যেন একটা হিসাব আছে, মানে একটা মলিকিউল প্রসেস হতেই মনে হয় কত একটা 10 বছর লেগে যাবে, এই রকম একটা ব্যাপার। মানে বুঝতে পারছিস তো, মানে বেঁচে থাকার মানে প্রাণ সৃষ্টিই হতো না অ্যাকচুয়ালি, বা সৃষ্টি হলেও সেটা সাস্টেন করা যেত না। মানে একটা মলিকিউল প্রসেস হতেই যদি বছরের পর বছর লেগে যায় তাহলে আর কি করে হবে? ক্যাটালিস্ট ইউজ করে সেটা কি হচ্ছে, মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে এই কাজটা। এটাই হচ্ছে ম্যানিপুলেটেড টাইম, মানে কি ওই বায়োলজিক্যাল প্রসেসটার অরিজিনাল যে টাইম, সেই টাইমটা খুবই স্লো। এবার এখানে একটা প্রশ্ন আছে যে এটা এখানে যে একটা ক্যাটালিস্ট অ্যাড করতে হবে সেটা বডি জানলো কি করে? মানে আমরা যখন কেমিক্যাল মানে ল্যাবরেটরিতে যখন আমরা ক্যাটালিস্ট ইউজ করি তখন তো সেটা আমরা করি জিনিসটা, আমরা রিয়াকশন টাইম দেখলাম, ক্যাটালিস্ট ইউজ করলাম কারণ আমাদের কাজের সুবিধা হলো। কিন্তু এখানে এটা একটা বিশাল বড় প্রশ্ন যে মানুষের শরীরে যে এই রিয়াকশনটাতে এই ক্যাটালিস্টটা প্রয়োগ করতে হবে, সেই ডিসিশনটা কে নিল বা সেটা কিভাবে হলো? এখন যারা অ্যাবসলিউট পাওয়ারে বিশ্বাস করে তারা অন্যভাবে ভাবতে পারে, আর যারা মনে করে যে প্রমাণ পাওয়া যায়নি তাই ওটা এখন তোলা থাক, তারা কি ভাববে? এই সিদ্ধান্তটা বডি নিজেই নিল বা আমরা নিজেরাই নিলাম। আমরা নিলাম মানে হচ্ছে লিভিং অর্গানিজম নিজে নিজেই এই ডিসিশনটা নিল। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ক্ষেত্রে যদিও বা ব্রেন ইজ দ্য ডিসিশন মেকিং অথরিটি, কিন্তু খুবই মানে প্রিমিটিভ টাইপের যে প্রাণীগুলো, মনে কর ভাইরাস, ব্যাকটেরিয়া, এই যেমন করোনা ভাইরাস, ঠিক আছে? তো ওর তো আর আলাদা করে যে ব্রেন বলে একটা বস্তু আছে সেরকম তো না। এবার একটা জিনিস তোরা নিশ্চয়ই শুনছিস যে কেন সেকেন্ড ওয়েভে করোনা ভাইরাস অনেক বেশি লেদাল, ঠিক আছে, প্রচুর এফেক্টেড হচ্ছে, সিমটম প্রচুর বেশি, মারা যাচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি। তো এইটা হঠাৎ এটা কেন হলো, সেটার একটা সম্ভাব্য এক্সপ্লেনেশন কি শোনা গেছে যে ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর করোনা ভাইরাস কি করেছে, ভ্যাকসিনটাকে দেখে নিজেকে মিউটেট করেছে। এখনকার যে স্ট্রেন সেটাকে বলা হচ্ছে ডাবল মিউট্যান্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে সায়েন্টিস্টরা বলছেন ট্রিপল মিউট্যান্ট ভাইরাসও হয়তো আছে, যাদের সিমটম বা চেহারা চরিত্রগুলোও ফার্স্ট মানে আগের ভার্সনের থেকে অনেকটা আলাদা। তো এখানেও কিন্তু সর্ট অফ একই ধরনের প্রশ্ন যে ভাইরাসটা কি করে বুঝলো যে ওকে মিউটেশন করতে হবে, মানে ওকে এই মিউট্যান্ট, ডাবল মিউট্যান্ট বা ট্রিপল মিউট্যান্ট মানে কি, কিছু একটা বায়োকেমিক্যাল কম্পাউন্ড আছে, কিছু একটা কেমিক্যাল রিয়াকশন এক্সট্রা হয়েছে, তবেই তো এটা হয়েছে। মিউটেশন হওয়া মানে তো ডিএনএ বা জেনেটিক কোডিংটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেটা যাই হোক না কেন, কিছু না কিছু ধরনের আফটার অল বায়োকেমিক্যাল রিয়াকশন অবশ্যই আমাদের শরীরে যাই পরিবর্তন হয়ে থাকুক না কেন সেটা কোনো না কোনো ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন। তো প্রশ্ন হচ্ছে যে করোনা ভাইরাসটা জানলো কি করে, কে সিদ্ধান্তটা নিল ওর হয়ে যে এখানে একটা বায়োকেমিক্যাল রিয়াকশন করতে হবে, করে ডিএনএটাকে চেঞ্জ করতে হবে এবং ডাবল মিউট্যান্ট হতে হবে বা ট্রিপল মিউট্যান্ট হতে হবে? এই প্রশ্ন আর এই প্রশ্ন, এই দুটো একই ধরনের প্রশ্ন, যে ক্যাটালিস্ট দিয়ে আমি মেটাবলিজমের রেটটা বাড়ালাম কারণ অত স্লো রেটে এগোলে মানে প্রাণ সৃষ্টি করা বা বংশ বিস্তার করা, এই ইভলিউশন, এই প্রসেসটা, এগুলো সাস্টেন করা সম্ভব না। তাহলে আমাকে ক্যাটালিস্ট অ্যাড করতে হবে, করে আমাকে রিয়াকশনের রেটটাকে বাড়াতে হবে। এই ক্যাটালিস্ট যে অ্যাড করতে হবে এই সিদ্ধান্তটা কে নিচ্ছে? সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলে এটার একটাই উত্তর সম্ভব, সেটা হচ্ছে এই লিভিং অর্গানিজমের যে বডিটা বা কোষটা সে নিজেই এই সিদ্ধান্তটা নিচ্ছে যে আমাকে এখানে একটা ক্যাটালিস্ট প্রয়োগ করতে হবে বা আমাকে এখানে
মিউটেশন করতে হবে, জেনেটিক কোডটাকে চেঞ্জ করতে হবে। তো এই ব্যাপারটা, এই জন্যই ম্যানিপুলেটেড টাইম জিনিসটা মানে কি বলবো, মানে বেশি তাৎপর্যপূর্ণ। মানে এটাকে আমরা যদি নিছক ভাবি যে ক্যাটালিস্ট অ্যাড করা হচ্ছে, কেমিক্যাল রিয়াকশনের রেটটা চেঞ্জ করা হচ্ছে, এটা তখন এটার গুরুত্বটা অনেক কম বলে মনে হবে। কারণ এরকম তো আমরা পড়েছি, আমরা কেমিস্ট্রিতেও পড়েছি ক্যাটালিস্ট অ্যাড করা হয়, করে অনেক রিয়াকশনই আছে যেগুলো ক্যাটালিস্ট ছাড়া করা যায় না। কিন্তু বায়োকেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে কিন্তু আবার এটার একটা আলাদাই গুরুত্ব আছে। মানে টাইমটাকে যে আদৌ ম্যানিপুলেট করতে হবে সেই ডিসিশনটা তো কোষ নিজেই নিয়েছে। ফলে ম্যানিপুলেটেড টাইম ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট থিং অ্যাকচুয়ালি। তো এবং এটা নিয়েও অনেক রিসার্চ চলছে যে মানে কোষ নিজে নিজেই কি করে বোঝে যে টাইমটা ওকে ম্যানিপুলেট করতে হবে। সেইভাবে দেখতে গেলে কিন্তু বরঞ্চ প্রসিডিওরাল টাইমের মধ্যে অতটাও মানে কি বলা যায়, মানে অতটাও আর কি ঠিক আশ্চর্য হওয়ার মতো ব্যাপারটা প্রসিডিওরাল টাইমের ক্ষেত্রেই বরং কম। কারণ এটা তো একটা স্ট্যান্ডার্ড জিনিস, যে একটা প্রসেস হচ্ছে তাতে কত সময় লাগছে, দ্যাট ইজ কল্ড প্রসিডিওরাল টাইম। কিন্তু রিলেটিভ টাইম এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, যে কোনটা আগে হবে, এ আগে হবে, সি পরে হবে, বি মাঝখানে হবে, এই ডিসিশনটাও বডি নিজে নিচ্ছে বা কন্ট্রোল করছে। ক্যাটালিস্ট অ্যাড করতে হবে, টাইমটাকে ম্যানিপুলেট করতে হবে, এই ডিসিশনটাও কিন্তু কিছু একটা ভাবে বডি নিজেই নিচ্ছে। তো এই ডিসিশন মেকিং প্রসেসগুলো এখনো পর্যন্ত খুব একটা ক্লিয়ার নয় যে মানে কি বলবো, মানে কিভাবে এই মানে সেলফ রেগুলেটেড কেমিক্যাল সিস্টেম, সেলফ রেগুলেটেড, মানে আমাদের শরীর একটা কেমিক্যাল সিস্টেম, কিন্তু এটা সেলফ রেগুলেটেড, এরা নিজেরাই ডিসিশন নিতে পারে, নিজেরাই সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। সেলফ রেগুলেটেড কেমিক্যাল সিস্টেম কিভাবে সৃষ্টি হলো সেই স্টাডিটা এখনো পর্যন্ত কমপ্লিট নয়। যাই হোক, তাহলে এই 3 রকম টাইম, আমরা রিলেটিভ টাইমের একটা খুব সুন্দর এক্সাম্পল দেখবো, এটা অনেকটাই বলেছি যদিও বা আগের দিন। সেটা হচ্ছে 4 ফেজ ইউক্যারিওটিক সেল সাইকেল। সেল সাইকেল তো আমরা আগের দিন প্রসিডিওরাল টাইম পড়ার সময়, ক্লক পড়ার সময় দেখেছি। তো একটা ইউক্যারিওটিক সেল সাইকেল অর্থাৎ ইস্ট, যেমন ইস্ট সেল ডিভিশন প্রসঙ্গত, তাহলে আগের দিনের লেকচারটা আরেকবার খুলি। যেহেতু ইস্ট সাইকেলের কথা উঠলো তার জন্যই বলছি। হ্যাঁ, এই ছবিটা আরেকবার জাস্ট দেখানোর জন্য খুললাম। আচ্ছা, এখানে কি হচ্ছে, ইস্টের সেল সাইকেল মডেল অর্থাৎ সেল ডিভিশন অফ ইস্ট। ঠিক আছে, তার মধ্যে মানে প্রচুর কমপ্লেক্স বা কম্পাউন্ড ইনভলভড, এবং তাদের মধ্যে খুব জটিল টাইপের একটা রিলেশন দেখতে পাওয়া যাচ্ছে। তো বেসিক্যালি এবার ইস্ট তো একটা মডেল, ইস্ট হচ্ছে কি মডেল অফ ইউক্যারিওটিক সেল। এবার তো ইউক্যারিওটিক সেল সাইকেলে সাধারণভাবে 4টে ফেজ থাকে। কিরকম ফেজ থাকবে? একটা হচ্ছে সিনথেসিস ফেজ বা এস। এই ফেজে কি হয়, ডিএনএ কপি তৈরি হয়। ওকে, আচ্ছা, আরেকটা ফেজ হচ্ছে এম ফেজ। এই ফেজে কি হয়, মাইটোসিস হয়। আচ্ছা, সেল ডিভিশন সংক্রান্ত দুটো ইম্পর্টেন্ট টার্ম, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। খুব ইম্পর্টেন্ট, দুটো জিনিস কিন্তু মোটেও একরকম নয়। মাইটোসিস হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সেলটার ডিভিশন হয়। তার মানে যখন শুধু মাইটোসিসটা আগে, সাইটোকাইনেসিসটা কিন্তু পরে। ওকে, এখানে যেমন দেখতে পাচ্ছি যে একটা কোষ এবং তার একটা নিউক্লিয়াস, একটু বড় করে দেখাই।
একটা কোষ এবং না, এটা অ্যাকচুয়ালি নয় সেটা। এটা তো তার আগের স্টেজে অলরেডি চলে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে সেইটা, যে এখানে হচ্ছে একটাই কোষ এবং নিউক্লিয়াসও এখানে একটাই আছে, যেটা হচ্ছে এই মাঝেরটা। তারপর সেটা কিন্তু নিউক্লিয়াসের ডিভিশনের দিকে ব্যাপারটা এগোচ্ছে ক্রমশ। তারপর নিউক্লিয়াসের ডিভিশন হয়ে একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হলো, মাইটোসিস। তারপর সেলটা ডিভিশন হলো, হুইচ ইজ সাইটোকাইনেসিস, হয়ে এই ব্যাপারটা হলো। ওকে, তাহলে এই দুটোই ফেজই মোস্ট ইম্পর্টেন্ট। একটা হলো ডিএনএর কপি তৈরি হওয়া, হুইচ ইজ দ্য সিনথেটিক ফেজ অর এস ফেজ। আরেকটা হচ্ছে সেলের ডিভিশন হওয়া, হুইচ ইজ এম ফেজ। এম ফেজের মধ্যে আবার দুটো পার্ট, প্রথমে নিউক্লিয়ার ডিভিশন হবে মাইটোসিস, তারপরে সেল ডিভিশন হবে সাইটোকাইনেসিস। এই দুটো ফেজের মাঝখানে থাকবে গ্যাপ ফেজ বা জি ফেজ। ঠিক আছে, দুটো গ্যাপ ফেজ থাকবে। একটা হচ্ছে এম থেকে যখন এসে যাচ্ছে, এটা এম আর এটা এস। এম থেকে যখন এসে যাচ্ছে তখন মাঝে একটা গ্যাপ ফেজ, এবং এস থেকে যখন এমে যাচ্ছে তখন মাঝে আরো একটা গ্যাপ ফেজ। তাহলে মোট চারটে ফেজ হলো, এম, এস, জি1, জি2। ঠিক আছে, দিস ইজ দ্য 4 ফেজ সেল সাইকেল ফর ইউক্যারিওটস। ওকে, আচ্ছা, তো ব্যাপারটা মোটামুটি কিরকম স্টেপ বাই স্টেপ। এখানে ঘন্টা দেখানো হচ্ছে টাইমের হিসাবে। তো প্রথমে একটা কোষ ছিল যেটা অরিজিনাল ছিল, সেটা প্রথমে একটা গ্যাপ ফেজ দিয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, মাসের গ্রোথ হচ্ছে, গ্রোথ অফ মাস, অর্থাৎ দিস থিং, এই গ্রাফটা। ঠিক আছে, এটা গ্যাপ ফেজে হচ্ছে জি1। তো এটা ততক্ষণই হচ্ছে যতক্ষণ না ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হলো। মানে এই পয়েন্টে আসার আগে পর্যন্ত কিন্তু এটা এরকমই দেখতে ছিল, এই নিউক্লিয়াস আর এই এটা ডটার সেল, মানে একটা সেল। অবশ্য এই ছবিটা ঠিক রিপ্রেজেন্টেটিভ পিকচার নয়। এখানে যেটা দেখাচ্ছে না জি নট, জি নট মানে এখানে বলতে চাইছে যেই কোষটা প্রথমে একদম মানে ডিভিশনের আগের স্টেজে যেই কোষটা ছিল, এটা তো ডটার সেল, এটাকে নিয়ে টানার দরকার নেই। এই কোষটা থেকেই দেখি, এই কোষটা এখান থেকে শুরু হচ্ছে, সেল সাইকেলটা স্টার্ট হচ্ছে। তো এই কোষটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক কোষ, যেটা ডিভিশনের জায়গায় ছিল না। এবার এটা সেল সাইকেলে ঢুকলো, মানে ডিভিশনটা এবার শুরু হবে। তো প্রথমে ও মাস গ্রোথ হচ্ছে, জি1 ফেজে আছে। আচ্ছা, কতক্ষণ থাকলো, 10 আওয়ার্স। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে কি হচ্ছে, সেন্ট্রোজোম ডুপ্লিকেশন হচ্ছে। যাই হোক, সেটা এই আলোচনায় অতটা ভাইটাল নয়। আচ্ছা, এবার নেক্সট ফেজ হতে হবে ডিএনএ ডুপ্লিকেশন। ডিএনএ ডুপ্লিকেশন হওয়ার আগে একটা গভর্নিং মেকানিজম থাকবে, সেটা হচ্ছে এই যেটা রেস্ট্রিকশন পয়েন্ট, আর এটা হচ্ছে একটা চেক পয়েন্ট। এখানে কি চেক হবে, ডিএনএ ড্যামেজ অবস্থায় আছে নাকি ডিএনএটা ভালো আছে। কারণ ড্যামেজ ডিএনএ কে আমি দুবার কপি করতে চাই না। যদি ডিএনএ ড্যামেজ অবস্থায় থাকে তাহলে ওটার কোনো ডিভিশন হবে না। মানে প্রত্যেকটা জিনিসই কতটা ইম্পর্টেন্ট ভাব, যদি এই চেক পয়েন্টটা না থাকতো তাহলে অসুস্থ কোষগুলো বেশি বেশি করে ডিভিশন হতো, দিয়ে বডি ম্যালফাংশন হতো। এটা রিলেটেডও একটা ডিজিজ আছে আর কি, যেখানে ডিএনএ ড্যামেজটা ঠিকমতো চেকিং হয় না, এবং তখন সেই রিলেটেড একটা অসুখ। তো 10 ঘন্টা ধরে মাসের গ্রোথ হবে, এবং তারপর ও এস ফেজে ঢুকবে। তার আগে চেকিং হবে যে ডিএনএটা ড্যামেজ আছে কিনা। যদি দেখা যায় ডিএনএ ড্যামেজ নেই, ডিএনএ ঠিকঠাক আছে, তখন ও
it will be allowed to enter S phase. S phase কি হয়, ডিএনএ ডুপ্লিকেশন হয় বা ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়, সিনথেটিক ফেজ। আচ্ছা, তাহলে এখানে ডুপ্লিকেশন হলো, হয়ে এই যে এখানে দুটো হলো, এটা একটা আর এটা আরেকটা, এই কপি হলো। ওকে, আচ্ছা, এই জিনিসটাই গ্রাফিক্যালি এখানে দেখানো হচ্ছে। এতটা পর্যন্ত মাস গ্রোথ হচ্ছিল, ডিএনএ যা ছিল তাই ছিল, তারপরে এই ফেজে এসে এটা এস ফেজ, এখানে ডিএনএ ডুপ্লিকেশন হলো। ডিএনএ ডুপ্লিকেশন হয়ে এটা আর এটা, এই এতটুকু হচ্ছে এস ফেজ। ক্লিয়ার? আচ্ছা, এবার এস ফেজের পরে আরেকটা গ্যাপ ফেজ জি2। এই পর্যায়ে কি হচ্ছে, যে ডিএনএ ডুপ্লিকেশনটা হয়েছিল ওটাকেই একটু ভালোভাবে কি বলা যায়, মানে ম্যাচিওর হচ্ছে ওই জিনিসটা আরো ভালোভাবে, কারণ এখানে গায়ে গায়ে হয়েছিল, এখানে জিনিসটা মানে ডিভিশনটা আরেকটু ভালোভাবে হলো, মানে ডিএনএ ডুপ্লিকেট হয়েছিল, সেই স্ট্র্যান্ডগুলো আরেকটু মানে একে অন্যের থেকে ছাড়ানো হলো, হয়ে দুটো কমপ্লিট ডিএনএ জি2 তে সৃষ্টি হলো। তার মানে এস ফেজে যে ডিএনএ ডুপ্লিকেটটা হয়েছিল সেটাই আরেকটু ম্যাচিওর করলো এবং গ্রোথ হলো ইন দা সেকেন্ড গ্যাপ ফেজ। সেকেন্ড গ্যাপ ফেজটা গ্রাফের এখানে কিরকম হবে, এই যে ডিএনএ কনসেন্ট্রেশন এটা পুরো সেকেন্ড গ্যাপ ফেজে ফিক্স থাকবে এবং সেলের মাসটা আরো গ্রোথ হবে। এই জি2 ফেজের প্রয়োজনীয়তাটা কি, দুটো প্রয়োজনীয়তা আছে। ফার্স্ট ইউটিলিটি হচ্ছে যে ডিএনএ ডুপ্লিকেট হলো সেটাই আরেকটু ভালোভাবে সেপারেট করা। সেকেন্ড ইউটিলিটি হচ্ছে যেহেতু একটা মাস মানে একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হবে, তাহলে মাসটাকে তো অনেকটা গ্রো করাতে হবে, যাতে ওটাকে বাই 2 করলে ডটার সেলের মাসটা খুব কম টম কিছু না হয়। ঠিক আছে, মানে এখানেও যদি ব্যাপারটা দেখিস যে এখানে স্টার্টিং পয়েন্টে মাসটা ছিল 1, যেই মুহূর্তে ডিভিশনটা হবে সেই মুহূর্তে মাসটা কিন্তু 2 তে চলে গেছে, এবং এটা স্বাভাবিক, এটা হতেই হবে, কেননা আমার ডটার সেলটা তো 1 ইউনিট থাকতে হবে, তাহলে যাকে ডিভাইড করব তার টোটাল মাসটা 2 ইউনিট হতেই হবে, না হলে হবে না। সরি, এতটা নয়, এতটা। টোটাল মাসটা যতক্ষণ না 2 ইউনিট হচ্ছে ততক্ষণ কিন্তু সেলকে ডিভাইড করলে হবে না, তখন প্রিম্যাচিওর সেল তৈরি হবে। তাহলে গ্যাপ টু ফেজের দুটো কাজ, এক হচ্ছে সেলের মাসটাকে আরো গ্রো করিয়ে একদম 2 ইউনিটে নিয়ে যাওয়া, আর ডিএনএর যে রেপ্লিকেশনটা হলো সেটাকে আরেকটু ভালোভাবে সেপারেট করা। সেটা জি2 ফেজে হয়েছে। জি2 ফেজ চলতে থাকবে, কখন থামবে, কোনো ডিএনএ ডুপ্লিকেট হয়নি বা ড্যামেজ হয়েছে এই অবস্থায় থেকে গেছে কিনা, বা কোনো সেন্ট্রোজোমের সেকেন্ড কপি তৈরি হয়নি এই অবস্থায় থেকে গেছে কিনা। ঠিক আছে, একটা জিনিস একটু লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে এস ফেজে কিন্তু কোনো চেক পয়েন্ট নেই, চেক পয়েন্টটা জি2 ফেজে আছে, জি1 জি2। তার কারণ কি, এস ফেজে তো তেমন কোনো কাজ নেই, এস ফেজে হচ্ছে শুধু ডুপ্লিকেট করাটাই কাজ, কিন্তু ডুপ্লিকেশনটাকে কমপ্লিট করা ঠিক মতন আর কি, সেই কাজটা জি2 তে হয়, সেই জন্য চেক পয়েন্ট জি1 এ থাকে আর জি2 তে থাকে। ওকে, তাহলে যখনই দেখা গেল যে মানে এই প্রসেসটা ততক্ষণই চলবে যতক্ষণ না সবাই ডুপ্লিকেট হচ্ছে। তো যেই মুহূর্তে সব ডিএনএ ডুপ্লিকেট হয়ে গেল এবং সব সেন্ট্রোজোমও ডুপ্লিকেট হয়ে গেল, সেই মুহূর্তে জি2 ফেজ শেষ হলো এবং এম ফেজ শুরু হলো। এম ফেজে যেমন বলছিলাম, প্রথমে হবে মাইটোসিস, অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশন হবে, এবং তারপরে হবে সাইটোকাইনোসিস, অর্থাৎ সেলটার ডিভিশন হবে। এখানে আরেকটা চেক পয়েন্ট আছে, সেটা হলো চেক ফর ক্রোমোজোম অ্যাটাচমেন্ট টু মাইটোটিক স্পিন্ডেল। মাইটোটিক স্পিন্ডেল হচ্ছে একটা অর্গানেল বলা যেতে পারে। নিউক্লিয়াসটা ডিভিশন হওয়ার পরে ক্রোমোজোমটা ঠিকঠাক অ্যাটাচ হয়েছে কিনা সেই জিনিসটা এখানে চেক করা হয়, না হলে ব্যাপারটা ডিফেক্টিভ সেল হয়ে যাবে। তো এত কিছু চেক পয়েন্ট পেরিয়ে টেরিয়ে ফাইনালি সেল ডিভিশনটা কমপ্লিট হয়। ভাগ্যে সেই চেক পয়েন্টগুলো অটোমেটেড, এখানে মানে ঘুষ দিয়ে
ডিফেক্টিভ সিস্টেম কিন্তু চেক পয়েন্ট পার হয়ে চলে গেল, এই ব্যাপারটা এখানে হয় না, কারণ এটা পুরোটাই অটোমেটেড। ওই রকম করাপশন থাকলে তো বুঝতেই পারছি শরীরের কি অবস্থাটা হতো। ওয়েল, তাহলে এখানে আমরা এই আইডিয়াটা পেলাম যে কিভাবে এই সুন্দর সিনক্রোনাইজেশন অফ প্রসিডিউরাল টাইম, how procedural time of various events বলতে of mass growth and DNA duplication are properly synchronized। সেইটা আমরা এই ইউক্যারিওটিক সেল ডিভিশন সাইকেলের থ্রুতে বুঝলাম। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে কিভাবে আমরা একটা এই ধরনের প্রসেসগুলোকে, এই ধরনের বায়োকেমিক্যাল প্রসেসগুলোকে কিভাবে আমরা স্টাডি করি, বা এই রিলেটিভ টাইমিং এর ব্যাপারটা কি সাধারণত কিভাবে আমরা মেজার করি। এটার মানে বায়োলজিক্যাল প্রসেস, এই ধরনের প্রসেস বা যে কোনো কিছু মেজার করার একদম বেসিক থাম্ব রুল হচ্ছে ডাই ইউজ করা। এটা তো বলছিলাম এর আগে যে কালার করে দিতে হবে, কালারগুলো এমনভাবে চুজ করতে হবে, এমনভাবে সৃষ্টি করতে হবে যাতে ওরা আমি যাকে দেখতে চাইছি তার সঙ্গেই অ্যাটাচড হয়। এটা একটা কেমিক্যাল প্রসেস, এখানে আমাদের খুব একটা হাত নেই, তবে আমরা চুজ করতে পারি ঠিক মতো যাতে ওই মলিকিউলের সঙ্গে এই রঙের মলিকিউলটা অ্যাটাচড হয়। তারপর সেই রঙটাকে অবজার্ভ করে ব্যাপারটাকে, না হলে মানে কোষের মধ্যে তো পড়িয়েছিলাম যে সমস্ত মানে অজস্র বিভিন্ন ধরনের সিস্টেম কম্পোনেন্ট আছে, তারা এতটাই গা ঘেঁষাঘেঁষি করে থাকে যে আদারওয়াইজ ওগুলোকে শুধু চোখে দেখে ডিস্টিংগুইশ করা প্রায় অসম্ভব। আচ্ছা, রিলেটিভ টাইম আমরা কিভাবে মেজার করি ওই প্রশ্নে যাওয়ার আগে, রিলেটিভ টাইম মেজার করার জন্য দুটো জিনিস আমাদেরকে প্রচন্ড হেল্প করে, সেটা হচ্ছে দু ধরনের জিন। একটা হচ্ছে রিপ্রেসার জিন, এটাও একটা জিন, আরেকটা হচ্ছে অ্যাক্টিভেটর জিন। ঠিক আছে, রিপ্রেসার জিনের কাজ কি? কোনো একটা কিছুকে বাধা দেওয়া। অ্যাক্টিভেটর জিনের কাজ কোনো একটা কিছুকে ইজি করা রাস্তাটা। এখানে যেমন আচ্ছা, প্রোমোটার ব্যাপারটা হচ্ছে, প্রোমোটার হচ্ছে কোনো একটা জিনকে অ্যাক্টিভ করে, মানে প্রোমোটার ছাড়া জিনগুলো এমনি চুপচাপ বসে থাকে, জিন কাজ করতে শুরু করে প্রোমোটারটা অ্যাটাচড হলে তবে। আচ্ছা, তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কি জিন এ সেটা ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েশন অফ রিপ্রেসার জিন। ঠিক আছে, মানে এখানে রিপ্রেসার, আচ্ছা এটা আমার একটু বলা উচিত ছিল যে রিলেটিভ টাইম মেজারমেন্টের জন্য দু ধরনের জিন খুব ইউজফুল, একটা রিপ্রেসার জিন আর একটা অ্যাক্টিভেটর জিন। এবং এই রিপ্রেসার জিন বা অ্যাক্টিভেটর জিন এগুলো মানে বিভিন্ন টাইপ আছে বা এদের বিভিন্ন নাম আছে, নামকরণগুলো করা হয় ওরা মানে যেই জিন ওদেরকে ক্রিয়েট করে, ক্রিয়েটেড বাই জিন এক্স, মানে যেই জিন ওকে ক্রিয়েট করছে রিপ্রেসার জিনের নাম বা অ্যাক্টিভেটর জিনের নামটা সেই অনুযায়ী। ঠিক আছে, যেমন এখানে জিন এ রিপ্রেসার এ ক্রিয়েট করছে, এখানে জিন সি অ্যাক্টিভেটর সি কে ক্রিয়েট করছে। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে প্রসেসটা কিরকম ভাবে কাজ করে রিপ্রেসার জিন এ সেটা রিপ্রেসার এ কে ক্রিয়েট করলো। ও কি করছে, অন্য আরেকটা জিন আছে জিন বি, তার যে প্রোমোটার রিজিয়ন, সেই প্রোমোটার রিজিয়নের সঙ্গে ও অ্যাটাচড হচ্ছে। এই অ্যাটাচমেন্টের ফলে ও আরএনএ পলিমারেজকে এখানে অ্যাটাচ হতে দিচ্ছে না। মানে ও যদি এখানে অকুপাই করে না থাকতো তাহলে আরএনএ পলিমারেজটা এখানে এসে অ্যাটাচড হতো এবং তার ফলে ট্রান্সলেশন হয়ে জিন বি প্রোটিন বি সৃষ্টি করত। কিন্তু যেহেতু ও রিপ্রেসারের কাজ হচ্ছে বাধা দেওয়া, তো এই রিপ্রেসারটা কি করে, জিন বি কে বাধা দেয় এবং প্রোটিন বি সৃষ্টি হয় না। অ্যাক্টিভেটরটা কি করছে দেখি, এখানে প্রোমোটার আছে ঠিক আছে, জিন সি থেকে অ্যাক্টিভেটর সি ক্রিয়েট হলো। অ্যাক্টিভেটর কি করছে, জিন ডির প্রোমোটার রিজিয়নে বাইন্ড হয়ে, ওর কাজটা এমন যে ও আরএনএ পলিমারেজকে বাইন্ড হতে হেল্প করে। এই হেল্প করার ফলে কি হয়, প্রোটিন ডিটা সহজেই ক্রিয়েট হয়। অ্যাক্টিভেটর এবং রিপ্রেসার এরা আমাদের হেল্প করে এই জন্যে, কারণ কোনো একটা কেমিক্যাল প্রসেসকে আমি যদি স্টাডি করতে চাই তাহলে অনেক সময় আমাকে আর্টিফিশিয়ালি কোনো একটা প্রোটিনকে সৃষ্টি করতে হয় বা আর্টিফিশিয়ালি কোনো একটা প্রোটিন সৃষ্টিকে বাধা দিতে হয়। এটা মানে পার্ট অফ দ্য এক্সপেরিমেন্টাল প্রসেস আর কি। যে ধরা যাক এমন হতেই পারে যে আমি হয়তো কোনো একটা কোষের মধ্যে শুধুমাত্র মনে কর কোনো একটা কোষে প্রোটিন এ আছে, প্রোটিন বি আছে, প্রোটিন সি আছে, কিন্তু আমি হয়তো ওই মুহূর্তে কোষটার শুধুমাত্র প্রোটিন এটাকেই দেখতে চাইছি, বি আর সি কে দেখতে চাইছি না। তাহলে সেক্ষেত্রে আমার কাছে একটা সহজ উপায় হলো যে বি আর সি কে রিপ্লেস করে দেওয়া। তাহলে তখন কি হবে, বি আর সি এর পরিমাণটা অনেক কমে যাবে, এর পরিমাণটা একই থেকে যাবে, এবং তখন আমি প্রোটিন এটাকে বা জিন এটাকে সহজে ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে, তো অনেক রকম ব্যাপার আছে। তো রিপ্রেসার জিন আর অ্যাক্টিভেটর জিন এরা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোকে দিয়ে আমরা সহজেই কোনো একটা কোষের মধ্যে প্রোটিনের বিভিন্ন কনসেন্ট্রেশনে কাকে দেখতে চাই বা কাকে রাখতে চাই বা কাকে রাখতে চাই না, এগুলোকে আমরা সহজেই কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখন রিলেটিভ টাইম মেজার করার ক্ষেত্রে আচ্ছা, আরেকটা জিনিসও বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই প্রোমোটার অ্যাক্টিভেটর বা রিপ্রেসার এরা ঠিক মেজারমেন্টে তো হেল্প করেই, তাছাড়া এরা এই মেকানিজমগুলোতেও হেল্প করে। মানে বলতে চাইছি এই যে ব্যাপারটা, এই যে এখানে একটা চেক পয়েন্ট আছে যে ডিএনএ ড্যামেজ হলো কি হলো না, যদি ডিএনএ ড্যামেজ হয় তাহলে আমি এস ফেজে ঢুকতে দেব না। এই ব্যাপারটা কিন্তু অ্যাক্টিভেটর বা প্রোমোটার অ্যাক্টিভেটর বা রিপ্রেসার এরা কিন্তু এই ব্যাপারটাকেও কন্ট্রোল করে। ধরা যাক কোনো একটা, ধরা যাক G1 ফেজের পরে দেখা গেল যে ডিএনএ ড্যামেজ হয়ে আছে, তো তার মানে হচ্ছে যে আমি চাই না যে এটা এস ফেজে ঢুকুক। এবার দেখতে হবে এস ফেজে ঢোকার জন্য কোন এলিমেন্টটা দায়ী। হয়তো কোনো একটা পার্টিকুলার প্রোটিন বি, সেটা হয়তো সেল ডিভিশনের সময় সেলটাকে এস ফেজে ঢুকতে সাহায্য করে। তাহলে আমি যদি চাই যে সেলটা এখন এস ফেজে না ঢুকুক, তাহলে আমাকে কি করতে হবে, প্রোটিন বিটাকে রিপ্রেস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে চেক পয়েন্টগুলো এবং সেই চেক পয়েন্ট অনুযায়ী একটা কোষকে আটকানো বা একটা কোষকে অ্যালাউ করা, এই যে ট্রাফিক পুলিশের যে কাজটা, এই কাজটাও কিন্তু রিপ্রেসার বা অ্যাক্টিভেটর এরা ওই ট্রাফিক পুলিশের কাজটাও করে থাকে। মানে রিপ্রেসার অ্যাক্টিভেটর ছাড়া কিন্তু আমাদের কোষ মানে বডি অচল। ওকে, আচ্ছা, এইবার আসল এক্সপেরিমেন্টটাতে আসি যে রিলেটিভ টাইম আমরা বাস্তবে কিভাবে মেজার করি। প্রসেসটার নাম হচ্ছে ডিএনএ মাইক্রোঅ্যারে। ঠিক আছে, এখানে কি করা হয়, এখানে প্রথমে সিডিএনএ নামক একটা জিনিস ক্রিয়েট করা হয়। মানে কিভাবে শুরু করব, আচ্ছা সাপোজ আমি
কোনো একটা কোষের মেসেঞ্জার আরএনএ অবজার্ভ করতে চাইছি, বা আচ্ছা এই ছবিটার জন্যই বলি যে আমি একটা নর্মাল সেলের সঙ্গে ক্যান্সার সেলের মেসেঞ্জার আরএনএর কি পার্থক্য হয় সেইটা দেখতে চাইছি। কেননা ক্যান্সারাস সেল, ক্যান্সার হচ্ছে কি আনকন্ট্রোলড সেল ডিভিশন, রাইট? আনকন্ট্রোলড সেল ডিভিশন, সেখান থেকে টিউমার, এবং সেই সেলগুলো আবার ঠিক মতন ধ্বংস হয় না বা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটও হয় না, সেখান থেকেই ক্যান্সার, মানে ওটাকেই ক্যান্সার বলে। তো এই যে সেল ডিভিশন সাইকেলের এরকম যেটা মেজর গন্ডগোল, এখন সেল ডিভিশনের একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে মেসেঞ্জার আরএনএ, কারণ না মেসেঞ্জার আরএনএ হচ্ছে ডাইরেক্টলি রেসপন্সিবল ফর ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন তো আশা করি মনে আছে, ডিএনএর যে কপি তৈরি হতে যে হেল্প করে সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন, যে মানে ডিএনএর মেসেজটা আরএনএতে কপি হয় বা কোডটা কপি হয়, সেটাই ট্রান্সক্রিপশন। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে মেসেঞ্জার আরএনএ ক্যান্সার সেলের ক্ষেত্রে অনেকটাই ডিফেক্টিভ থাকবে। তো কিভাবে আমি ক্যান্সার সেলের মেসেঞ্জার আরএনএ এর সঙ্গে নর্মাল সেলের মেসেঞ্জার আরএনএ কে কম্পেয়ার করব? তার জন্য আমাকে কালারের সাহায্য নিতে হবে। এবার কালারটাকে আমি কিভাবে মেসেঞ্জার আরএনএ এর সঙ্গে অ্যাটাচ করতে পারি, এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, কিছু ডিএনএ মলিকিউল থাকে যারা আরএনএ মলিকিউলের কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারিটির প্রশ্ন কেন আসছে? ডিএনএ তে থাকে বেস, এটিসিজি, এই 4 ধরনের বেস থাকে, মানে মলিকিউল থাকে আর কি, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এটা ডিএনএ তে। আর আরএনএ তে থাকে ইউসিজি, রাইট? ইউরাসিন, ইউ ফর ইউরাসিন। তাহলে বোঝা যাচ্ছে যে ডিএনএ আর আরএনএ মোটামুটি একই গোত্রের ভাই, একটা বেসের ডিফারেন্স আছে, এছাড়া বাকিটা একই রকম। তাহলে ডিএনএ মলিকিউল আর আরএনএ মলিকিউল, এদের মধ্যে বাইন্ডিং হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, কারণ এটিসিজি তো পরস্পরের সঙ্গে বাইন্ড করে। তাহলে ডিএনএ এর সঙ্গে আরএনএ মলিকিউল সহজেই বাইন্ড হতে পারে। সেই জন্য আমরা কি করব, আমরা একটা মাইক্রো অ্যারে বানাবো, অর্থাৎ আর্টিফিশিয়ালি আমি একটা প্লেটের মধ্যে এরকম একটা নির্দিষ্ট পিরিয়ডিসিটি এরকম গোল 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 চাকতি চাকতি থাকবে, এবং সেই চাকতি চাকতিতে কি থাকবে, ডিএনএ মলিকিউল থাকবে। এটা কিন্তু আর্টিফিশিয়ালি বানানো, এটাকে বলে সিডিএনএ প্রোব, হাইব্রিডাইজড। এটা আমি বানিয়েছি, এইটা, দিস থিং, ওকে। আচ্ছা, এরপর কি করা হবে? এরপর নর্মাল সেল নিলাম আমি আর একটা, মানে পেট্রি ডিশে, আর ক্যান্সার সেল নিলাম, কালচার করলাম, মানে সেলের সংখ্যাটা বাড়ালাম। তারপর সেখান থেকে আরএনএ আইসোলেশনের একটা প্রসেস আছে, সেইটা আমি করলাম। করার পর আরএনএ আইসোলেশন মানে হচ্ছে কোষগুলো থেকে আরএনএ গুলোকে এক্সট্রাক্ট করার একটা প্রসেস। মানে আরএনএটাকে তো আমাকে কোষ থেকে বের করে লিকুইডের মধ্যে আনতে হবে, তারপর তো ডিএনএ এর সঙ্গে অ্যাটাচ হওয়ার প্রশ্নটা আসবে। মানে ডিএনএ গুলো এরকম নিজে নিজেই কোষ ভেদ করে ভেতরে ঢুকতে পারে না, তাহলে কোষের দেওয়ালের ভেতর থেকে আরএনএ কে এক্সট্রাক্ট করার একটা ব্যাপার থাকবে। তারপর মানে যখন আরএনএ গুলো কোষ থেকে বেরিয়ে লিকুইডের মধ্যে চলে এলো, তারপর আমি আমার মাইক্রোঅ্যারের উপরে এই লিকুইডটাকে কাস্ট করব। এই মাইক্রোঅ্যারের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ডিএনএ মলিকিউল দেওয়া হয়েছে, এবং সঙ্গে একটা কালার কোডও দেওয়া হয়েছে, গ্রিন কালার কোড দেওয়া হয়েছে এবং রেড কালার কোড দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর মেসেঞ্জার আরএনএ নর্মাল সেলের আর ক্যান্সার সেল। তো নর্মাল সেলের ক্ষেত্রে নর্মাল সেলের মেসেঞ্জার আরএনএ এর যা স্ট্রাকচার আর ক্যান্সারাস সেলের মেসেঞ্জার আরএনএ এর যে স্ট্রাকচার, সেই দুটোর মধ্যে অবভিয়াসলি পার্থক্য আছে বলেই এই সেলটা ক্যান্সার সেল। তো দেখা গেছে মানে বায়োলজিক্যাল স্টাডির ক্ষেত্রে ডাই নিয়ে স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই গ্রিন ফ্লোরেসেন্ট যে প্রোবগুলো, সেখানে মানে তোর
কি বলবো, এই যে এটিসিজির যে মানে ড্যাংলিং বন্ডগুলো সেটা এমনভাবে ডিজাইন করা যাতে ও শুধুমাত্র নর্মাল আরএনএ গুলোকেই অ্যাট্রাক্ট করবে, আর রেড যে ডিএনএ গুলো আছে সে শুধুমাত্র ক্যান্সারাস আরএনএ কেই অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ আমি একটা প্লেট বানিয়েছি ডিএনএ মাইক্রোঅ্যারে, তার মধ্যে ডিএনএ মলিকিউলগুলোকে আমি প্ল্যান্ট করেছি, ঠিক আছে। এরপর এখানে গ্রিন কালার কোডও আছে এবং রেড কালার কোডও আছে। এইবার নর্মাল সেল থেকে আরএনএ কে এক্সট্রাক্ট করা হয়েছে, ক্যান্সারাস সেল থেকেও আরএনএ কে এক্সট্রাক্ট করা হয়েছে, কিন্তু দুটো আরএনএ স্ট্রাকচার ডিফারেন্ট এবং ডাইগুলোর মলিকিউলার স্ট্রাকচারটা এমন যে গ্রিন ফ্লোরেসেন্ট ডাইয়ের স্ট্রাকচার নিয়ে একটু পরে আসছি আবার, গ্রিন ফ্লোরেসেন্ট যে রংটা সেটা নর্মাল আরএনএ কে অ্যাট্রাক্ট করছে, আর রেড ফ্লোরেসেন্ট কালারটা ক্যান্সারাস আরএনএ কে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। তাহলে এই অ্যাট্রাকশন এগুলো সমস্ত হলো, হয়ে হয়ে যার যেখানে যাওয়ার তারা সেখানে চলে গেল। এইবার আমি এই মাইক্রোঅ্যারেটাকে অবজার্ভ করছি, অবজার্ভ করলাম। এখানে আমার কনক্লুশনটা কিরকম হবে, ইয়েলো আর গ্রে এই দুটোর খুব একটা সিগনিফিকেন্স থাকবে না, গ্রিন যেগুলো আছে সেগুলো নর্মাল সেল থেকে পাওয়া গেছে, আর রেড যেগুলো আছে সেগুলো ডিজিজড সেল থেকে পাওয়া গেছে। এবার এটা ছিল একটা এক্সপেরিমেন্টাল স্টাডি। এখন রিয়েল লাইফে এটার ইয়েটা কি হবে, রিয়েল লাইফে এটার ইমপ্লিকেশনটা বা কিভাবে এটাকে ইউজ করা যেতে পারে। ধরা যাক একটা লোকের ক্যান্সার হয়েছে কি হয়নি ঠিক বোঝা যাচ্ছে না, তখন তুই কি করবি, এইভাবে ডিএনএ মাইক্রোঅ্যারে তৈরি করবি, করে একটা লোকের যেটা আননোন আর কি, আননোন সেল, সেই আননোন সেলটা নেওয়া হবে, তার একটা কালচার বানাতে হবে, মেসেঞ্জার আরএনএ এক্সট্রাক্ট করতে হবে, ডিএনএ মাইক্রোঅ্যারের উপর ঢেলে দেওয়া হবে। যদি দেখা যায় যে বেশিরভাগ সার্কেল রেড, তাহলে নিশ্চয়ই এই সেলটা ক্যান্সারাস। যদি দেখা যায় বেশিরভাগ সার্কেলই গ্রিন, তাহলে এই ভদ্রলোকের এখনো ক্যান্সার পর্যন্ত পৌঁছায়। তো সেটা দেখতে হবে যে কত পার্সেন্ট সার্কেল রেড আছে বা কত পার্সেন্ট সার্কেল গ্রিন আছে, সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এই যে মেসেঞ্জার আরএনএ সেটা কতটুকু ডিফেক্টিভ। কেননা ডিফেক্টিভ আরএনএ হলে ব্যাপারটা রেড হবে, আর নর্মাল হলে বেশিরভাগ সার্কেলই গ্রিন হবে। So the intensity of the spots report to which extent each gene was expressed. কেননা ক্যান্সারাস জিন এক ধরনের জিন, আবার নর্মাল জিন অন্য ধরনের জিন, ঠিক আছে। নর্মাল আরএনএ মিন্স নর্মাল জিন, আর ডিজিজড জিন মানে হচ্ছে ক্যান্সারাস জিন, জিন দ্যাট ইজ ডিফেক্টিভ, ঠিক আছে। সো মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস অফ স্টাডিং, মানে অফ আইডেন্টিফাইং দ্য নেচার অ্যান্ড কোয়ান্টিটি অফ পার্টিকুলার আরএনএ। এবার একটা জিনিস যদি একটু লক্ষ্য করিস যে কোনো বায়োকেমিক্যাল প্রসেসকেই কিন্তু any biochemical process can be মানে কি বলা যায়, can be described as a plot of DNA or RNA, actually এনিটা লেখাটা ঠিক নয়, most লেখা যেতে পারে। Most of the biochemical processes can be described as a plot of DNA RNA concentration versus time, এবং সেখান থেকেই রিলেটিভ টাইমের আইডিয়া পাওয়া যায়, প্রসিডিউরাল টাইম এবং রিলেটিভ টাইম দুটো।
কেন এটা বলছি, কেননা বায়োকেমিক্যাল প্রসেস আমাদের বডিতে যেগুলো চলে, একটা তো এনার্জি প্রোডাকশনের জন্য গ্লাইকোলাইসিস, একটা হয় এনার্জি প্রোডাকশন আর একটা হয় প্রোটিন প্রোডাকশন। এই দুটো প্রসেসই কিন্তু বলা যায় বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল প্রসেস। ঠিক আছে, এনার্জি লাগবে আর প্রোটিন লাগবে, প্রোটিনগুলোই বাকি সব কাজ করে দেয় সত্যি কথা বলতে। প্রোটিন প্রোডাকশনের জন্যই ডিএনএ আরএনএ কোড এইগুলোর দরকার। কি ধরনের প্রোটিন লাগবে সেটা ডিএনএ আরএনএ যা বলবে সেই অনুযায়ী তৈরি। তো এনার্জি প্রোডাকশনের প্রসেসটা বাদ দিয়ে বাকি তো সবটাই কিছু না কিছু প্রোটিন প্রোডাকশন, ফলে সমস্ত প্রসেসগুলোই ওই ডিএনএ আরএনএ কনসেন্ট্রেশন ভার্সাস টাইম। ডিএনএ আরএনএ কনসেন্ট্রেশন বোঝার জন্য বেস্ট মেথড হচ্ছে ডিএনএ মাইক্রোঅ্যারে প্রসেস। ওকে, আচ্ছা, তো এবার এই প্রসেসটাকেই আমি যদি বিভিন্ন টাইমে করি, মানে আমি ধর টাইম মানে টাইম সম্পর্কে আইডিয়া করতে চাইছি, তাহলে আমি এখন একবার সেল কালচার নিয়ে এই করলাম, 15 মিনিট পরে আবার আমি একটা এরকম মাইক্রোওয়্যারে স্ক্যান করলাম, আধ ঘন্টা পর আবার আমি মাইক্রোওয়্যারে স্ক্যান করলাম, তাহলে আমি কি পাবো, প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর এই মেসেঞ্জার আরএনএ এর কনসেন্ট্রেশনটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেইটা আমি দেখতে পাবো। তাহলে দ্যাট ইজ দ্য রিলেটিভ টাইমিং অফ ডিফারেন্ট জিনস। উদাহরণ, এই পদ্ধতিতে আমরা রিলেটিভ টাইম স্টাডি করি, যেমন আবার সেটা ছোটখাটো পোকামাকড় নিচ্ছি, কলোব্যাক্টার প্রেসেন্টাস। এটা কি ধরনের পোকা, ডোন্ট আস্ক মি, এটা আমি ঠিক মানে এটা বাংলাটা আমি ঠিক জানি না। তো এক ধরনের ব্যাকটেরিয়া, মানে পোকা বলাটা খুবই ভুল হচ্ছে। তো বেসিক্যালি উই আর স্টাডিং ব্যাকটেরিয়াল সেল সাইকেল। এই এখানে ছিল একটা, এটা মিনিট, তাহলে এখানে একটা 150 মিনিট পরে এটা দুটো ভাগে ভাগ হলো, মানে হচ্ছে 150 মিনিট, 60 দুগুণে 120, 2 ঘন্টারও বেশি সময়। আচ্ছা, তো প্রসেসটা কিরকম, যেটা স্ট্যান্ডার্ড ইউক্যারিওটিক সেলের হয়, G1, তারপর এস ফেজ, G1 এ গ্রোথ হচ্ছে, এস ফেজে ওই যেগুলো যেগুলো হয় ডুপ্লিকেশন হবে, তারপরে ডুপ্লিকেটটা আরেকটু ম্যাচিওর করবে G2, তারপর এখানে এসে এটা লিখে নি ওরা, এখানে হচ্ছে এম ফেজ। তো মানে এখন আমরা কি মানে কোন জিনিসটা এখন আমরা পড়ছি সেটা হচ্ছে এই যে গ্রাফটা এখানে ছিল, ওই গ্রাফটা কিভাবে প্লট হলো, হাউ টু প্লট, সেইটা আমরা এখন পড়ছি, কিভাবে রিলেটিভ টাইম মেজার করা হয় বাস্তবে, অর্থাৎ এইটা মাস এবং ডিএনএ এর ডেটা কিভাবে কালেক্ট করা হলো। এগুলো শুনতে যতটা সহজ লাগছে, করতে কিন্তু অতটা সহজ না। যাই হোক, হ্যাঁ, তো কলোব্যাক্টার প্রেসেন্টাস এরা হচ্ছে 30 মিনিটের মাথায় G1 ফেজ শেষ হয়, তারপর 30 মিনিট থেকে 105 মিনিট মানে হচ্ছে 75 মিনিট ধরে এস ফেজ বা ডুপ্লিকেশন ফেজটা চলে, তারপরে G2 ফেজে এন্টার করে এবং তার কিছুক্ষণ পরে এম ফেজ। তো যখন এই G1 থেকে মানে এই যে টাইমিংটা, এই যে 15 মিনিট থেকে 45 মিনিট সাপোজ G1 থেকে এসে যাচ্ছে, এই সময় রেপ্লিকেশনটা স্টার্ট হয় এবং স্টকিং হয়, অর্থাৎ এই যে লেজটা আছে এটা খুলে যায়, খুলে বেরিয়ে যায়, লেজ এবং এইটা, এই পুরো জিনিসটা ডিট্যাচড হয়। ঠিক আছে, দিস ইজ, এটাকেই মানে এটারই নাম স্টক বায়োজেনেসিস। তা এই প্রসেসটা কখন হয়, 15 থেকে 45 মিনিটের ভেতর। আচ্ছা, এবার এখানে কি হয়, ফ্ল্যাজেলার বায়োজেনেসিস, অর্থাৎ এই যে ফ্ল্যাজেলা এটা আবার ক্রিয়েট হয়। কখন হয়, এই 60 মিনিট থেকে 110 মিনিটের ভেতর এই প্রসেসটা চলে। আর কি হয়, কেমোট্যাক্সিস মেশিনারি, এটা যাই হোক, এটাও অ্যানাদার প্রসেস, এগুলোর এতটা বেশি ডিটেলে যাওয়ার খুব একটা দরকার নেই। আর কি হয়, 45 মিনিট থেকে 105 মিনিটের মধ্যে অবভিয়াসলি ডিএনএ রেপ্লিকেশন হয়। এরপর G2 ফেজে পিলি বায়োজেনেসিস হয়, অর্থাৎ এই জিনিসটা, এই স্টিকটা,
তারপর ডিএনএর মিথাইলেশন হয়, অর্থাৎ ডিএনএর আরো ফার্দার গ্রোথ। ক্রোমোজোম সেগ্রিগেশন হয়, কেননা কিছুক্ষণ পরে এই যে এই ব্যাপারটা, এখানে এরকম একসঙ্গে দুটো গোল্লা একসঙ্গে ছিল, এখানে আলাদা হলো, এটা হচ্ছে ক্রোমোজোম সেগ্রিগেশন। ঠিক আছে, এরপর ফাইনালি এখানে এসে সেল ডিভিশন হয়। তো এই যে সেপারেট প্রসেসগুলো আমি বললাম, রেপ্লিকেশন, ইনিশিয়েশন, ফ্ল্যাজেলার বায়োজেনেসিস, পিলি বায়োজেনেসিস, কেমোট্যাক্সিস, ডিএনএ মিথাইলেশন, সেল ডিভিশন, হ্যানা ত্যানা, ক্রোমোজোম সেগ্রিগেশন, এগুলো যে এই সময়ই হয় সেটা আমি কি করে বুঝছি এইভাবে যে এই প্রত্যেকটা প্রসেস কোনো না কোনো জিনের দ্বারা কন্ট্রোল। এই জিন আর ওই আরএনএ কনসেন্ট্রেশন একই জিনিস, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। তো এইটা কোনো একটা জিন কন্ট্রোল করছে, এটা অন্য কোনো একটা জিন কন্ট্রোল করছে, এটা আবার অন্য কেউ কন্ট্রোল করছে। এই জিনগুলো মানে ধর আমি জানি, সাপোজ আমি জানি যে রেপ্লিকেশন ইনিশিয়েশনের সময় জিন এ অ্যাক্টিভ থাকে আর ফ্ল্যাজেলার বায়োজেনেসিসের সময় জিন বি অ্যাক্টিভ থাকে। তাহলে আমি কি করব, শূন্য মানে একদম কোনো একটা পার্টিকুলার টাইম থেকে শুরু করে 150 মিনিট 2.5 ঘন্টা ধরে আমি বিভিন্ন সময় মানে 15 মিনিট অন্তর অন্তর আমি এরকম ভাবে কালচার নেব, মাইক্রোঅ্যারেতে ফেলবো, স্ক্যান করব, কালচার নেব, মাইক্রোঅ্যারেতে ফেলবো, স্ক্যান করব, 150 মিনিট ধরে একটানা করতে থাকবো। এর ফলে কি দেখবো, 15 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত আমি দেখবো যে জিন এ এই জিনিসটা খুব বেশি প্রেজেন্ট ওই মাইক্রোওয়্যারের মধ্যে। কিছুক্ষণ পরে আমি দেখবো জিন বিটা খুব বেশি প্রেজেন্ট ওই মাইক্রোওয়্যারের মধ্যে। তার ডিফারেন্ট কালার আছে, জিন এ হয়তো রেড দিয়ে বোঝা যাবে, জিন বিটা হয়তো গ্রিন দিয়ে বোঝা যাবে। তো যখনই আমি দেখবো যে এই সময় থেকে এই সময় জিন এটা অ্যাক্টিভ আছে, তার মানে এখন রেপ্লিকেশন শুরু হয়েছে। যখন আমি দেখবো এই টাইম থেকে এই টাইমে জিন বিটা অ্যাক্টিভ আছে, তার মানে আমি বুঝবো যে আচ্ছা এই সময় তাহলে ওর ফ্ল্যাজেলাটা তৈরি হচ্ছে। এইরকম ভাবে বোঝা যাবে যে কোন প্রসেসটা কখন হচ্ছে এবং কার কত কনসেন্ট্রেশন অ্যাজ ওয়েল। সো the plot will look like this. এখানে ইয়েলো বোঝাচ্ছে জিন ইন্ডাকশন, ব্লু বোঝাচ্ছে জিন রিপ্রেশন, আর 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জিন, ডিফারেন্ট টাইপস অফ জিন। আর এই এক্সিসে আছে টাইম, তাহলে 0 থেকে 150 মিনিট একটা পার্টিকুলার নাম্বার অফ জিন, জিন 1 সেটা একদম শুরুতে প্রচন্ড বেশি প্রেজেন্ট, একদম শেষে এটা টোটালি অ্যাবসেন্ট। Clearly this gene is responsible for replication বা replication initiation. জিন নাম্বার 10 এটা একদম শুরুতে কিছুটা আছে, মাঝখানে ছিলই না, আবার শেষে। তাহলে this gene was responsible obviously for cell division, কেননা জাস্ট আগে একটা ডিভিশন শেষ হয়েছিল, তার জন্য শুরুতে একটু থেকে গেছে, এবং একেবারে শেষে আবার ডিভিশন হচ্ছে, ওই জন্য শেষে এটার পরিমাণটা অনেক বেশি। এরকম ভাবেই সিমিলারলি ফ্ল্যাজেলার বায়োজেনেসিস, যেটা কিনা 60 থেকে 120, অর্থাৎ 60 থেকে 120 মোটামুটি ভাবে জিন নাম্বার 6 7 8 9 এই জিনগুলো আমি জানি যে এরা ফ্ল্যাজেলা সৃষ্টিতে সাহায্য করে। তো এই জিনগুলো কখন অ্যাক্টিভ হবে, আমি মাইক্রোওয়্যারে নিয়ে দেখেছি যে 60 থেকে 120 মধ্যে এই জিনগুলো খুব বেশি প্রেজেন্ট আছে। তাহলে এই সময়ের মধ্যেই ফ্ল্যাজেলা তৈরি হচ্ছে, এটা আমি কালার কোড দেখেই বুঝে গেলাম। অর্থাৎ জিনের কনসেন্ট্রেশন স্টাডি করে আমি বুঝতে পারছি কোন প্রসেসটা সেলের মধ্যে ঠিক কখন হচ্ছে। খুব মানে খুবই রেভলিউশনারি একটা টুল এটা, যে ডিএনএ মাইক্রোওয়্যারে এবং জিনের কনসেন্ট্রেশন স্টাডি করা। ঠিক আছে, মানে আনলাইক আমি বলবো, যদিও ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি বা আরো যত ধরনের এক্সপেরিমেন্টাল টুল যেগুলো ইনঅর্গানিক মানে যেগুলো ফিজিক্সে অ্যাকচুয়ালি ইউজ করা হয়, মানে সেগুলো অবশ্যই খুবই কঠিন, কিন্তু তবুও আমি বলবো যে লিভিং অর্গানিজমের ক্ষেত্রে এই যে টুলগুলো বার করা হয়েছে বুদ্ধি করে, এগুলো বার করার ক্ষেত্রে মানে এগুলো বার করার প্রসেসটা কিন্তু আরো বেশি ট্রিকি। কারণ ইনঅর্গানিক প্রসেস মানে অর্গানিক প্রসেসগুলো
এক তো মলিকুলগুলো ভীষণ একে অন্যের গায়ে ঘেঁষে থাকে, তারপর হচ্ছে হট করে যে কোনো মলিকুল আমি বাইরে থেকে ঢুকিয়ে দিলাম, তাতে কিন্তু সেই মানে অর্গানিক যে বস্তুটা, সেই প্রাণীটা, সেটা হয়তো মরেও যেতে পারে বা ওর নেচারটাই হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে ওটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে। আর এই যে জেনেটিক প্রসেস বলে আমরা যতই লাফালাফি করি, জিনটাকে জাস্ট একটা মলিকিউল ভাবলে কিন্তু মুশকিল আছে। মানে জিন কিন্তু যে কোনো অর্ডিনারি মলিকিউল নয়, জিন কিন্তু ইজ কেপেবল অফ সেলফ রেগুলেটিং। তো এদেরকে স্টাডি করা, এক্সপেরিমেন্ট করা, ডাই অ্যাটাচ করে দিলেই তো হলো না, ডাই অ্যাটাচ করে দেখা গেল তার নেচারটাই চেঞ্জ হয়ে গেল, তাহলে তো আর কাজ হবে না সেটা। তো এই জায়গাগুলো কিন্তু খুব মানে ক্রিটিক্যাল, মানে বায়োফিজিক্স স্টাডি হ্যাজ ইটস ওন মানে প্রবলেমস, ওন সাকসেস অ্যাচিভমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ইট হ্যাজ ইটস ওন প্রবলেমস। মানে খুব ক্রিটিক্যাল ব্যাপারটা, মানে প্রাণীটাকে একই রাখতে হবে কিন্তু এটাকে অবজার্ভও করতে হবে, তাও আবার জিনটাকে অবজার্ভ করা, সো দ্যাট ইজ মোর ডিফিকাল্ট। আচ্ছা, এই ধরনের আরেকটা প্রসেস মডেল সিস্টেম যেটা স্টাডি করা হয় সেটা হলো স্টেপ বাই স্টেপ ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা, যে ফ্ল্যাজেলা করছিলাম এতক্ষণ ধরে, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি হয় সেটারও অনেকগুলো আলাদা আলাদা প্রসেস আছে এবং একটার সঙ্গে আরেকটার ওই জিনিসটা আছে। মানে মনে কর এই যে ফ্ল্যাজেলা, তার তো বিভিন্ন পার্ট আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত ফ্ল্যাজেলার একটা রোটর থাকতেই হবে, একটা রোটর একটা স্ট্যাটার, কেননা ফ্ল্যাজেলা ইজ কেপেবল অফ মুভমেন্ট, তাহলে একটা মোটর সিস্টেম এর নিশ্চয়ই আছে। তাহলে একটা রোটর থাকবে, একটা স্টেটার থাকবে, একটা ড্রাইভিং শ্যাফট থাকবে। তারপর কি থাকতে হবে, একটা হুক থাকতে হবে, একটা ফিলামেন্ট থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, মাথায় একটা ক্যাপ থাকতে হবে, না হলে প্রোটেকশন থাকবে না, ধাক্কা লেগে নষ্ট হয়ে যাবে। তো এই যে ডিফারেন্ট পার্ট তৈরি হবে, দেখা গেল স্টেটার তৈরি হওয়ার আগে ক্যাপ তৈরি হয়ে গেল, বা হুক তৈরি হলো কিন্তু ফিলামেন্ট তৈরি হলো না, তার আগেই ক্যাপটা তৈরি হয়ে গেল, কিংবা ড্রাইভিং শ্যাফট ঠিক মতো তৈরি হলো না, বাকি সব পার্ট তৈরি হয়ে গেলো, তাহলে তো হবে না। তাহলে প্রতিটা পার্টকে তৈরি হতে হবে এবং সঠিক অর্ডারে তৈরি হতে হবে। অর্ডার অফ ফরমেশন অফ ভেরিয়াস পার্টস, সো ইটস লাইক আ বিগ চেন অফ ইভেন্টস। যেমন ধর কুরকুরে, এক প্যাকেট কুরকুরে তৈরি হচ্ছে, ওই প্যাকেজিং যে সিস্টেমটা, এটা কখনো ইউটিউবে দেখেছিস কিনা জানি না, এটা তো পুরোটাই অটোমেটেড হয়। তো কি হয়, প্রথমে কুরকুরেগুলো কোথাও একটা তৈরি হয়, তার একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে, একটা প্যাকেটে ওরা হয়তো 10 গ্রাম দেবে বা কত গ্রাম দেবে আমি জানি না, তাহলে 10 গ্রাম করে একটা ডিভিশন হবে, সেই 10 গ্রামটা কোনো একটা বাটিতে কালেক্ট হবে, তারপর নিচে দিয়ে আরেকটা বেল্ট যাচ্ছে, সেখানে প্লাস্টিকের প্যাকেট আছে, 10 গ্রাম কুরকুরে ওটার মধ্যে পড়লো, তারপর প্যাকেটটা সিল হলো, দিয়ে ফাইনাল ভার্সনটা বেরিয়ে এলো। তাহলে এটা তো একটা চেন অফ ইভেন্টস, একটা আরেকটার আগে পরে হয়ে গেলে বা স্পিড উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু সিস্টেমটা ফেল করে যাবে। এটাও তাই, অর্ডার অফ ফরমেশন অফ ভেরিয়াস পার্টস, এবং ইট ইজ আ চেন অফ ইভেন্টস, তার স্পিডটাও ঠিক থাকতে হবে এবং কোনটা আগে কোনটা পরে ওটাকেও ঠিক রাখতে হবে। তো এই এক্সপেরিমেন্টটা কি, যে একটা ফ্ল্যাজেলা বিহীন একটা ব্যাকটেরিয়া নেব, ফ্ল্যাজেলা বিহীন মানে স্টার্ট বলতে ফ্ল্যাজেলা বিহীন ইকোলাই ব্যাকটেরিয়া নেব, নিয়ে আমি সেটার ফ্ল্যাজেলা গ্রোথ হবে। কিছু বলছিস সঙ্গীতা, কিছু বলছিস? হ্যাঁ, তো যার ফ্ল্যাজেলা নেই, হ্যাঁ ঠিক আছে, ফ্ল্যাজেলা নেই, ফ্ল্যাজেলাবিহীন একটা ইকোলাই, তার ফ্ল্যাজেলা স্টেপ বাই স্টেপ তৈরি হবে এবং প্রত্যেক মুহূর্তে আমি বিভিন্ন জিন এক্সপ্রেশন লেভেলটাকে চেক করব। কি দিয়ে চেক করব? এই হচ্ছে একটা এই দারুণ জিনিস, মিডিয়া সংবাদ মাধ্যম, এদেরকে বলে রিপোর্টার জিন। রিপোর্টার জিন ব্যাপারটা কি? In molecular biology, a reporter gene বা simply reporter is a gene that researchers attach to a regulatory sequence of another gene, অর্থাৎ যাকে স্টাডি করতে চাই তার সাথে রিপোর্টার জিনকে অ্যাটাচ করে দেওয়া হয়। এটা ওই ডিএনএ মাইক্রোওয়্যারের আরেকটা অল্টারনেটিভ মেথড, একই ধরনের, মিল অবশ্যই আছে কারণ ডিএনএ ও আরএনএর সঙ্গে অ্যাটাচ হয়, তবে তাদের মধ্যেও কি ধরনের গ্রিন ফ্লোরোসেন্ট ইউজ করি বা কি করি, তাদের মধ্যে বর্তমানে ভীষণ ফেমাস হচ্ছে
রিপোর্টার জিন আবার অনেক ধরনের হয়। তো আমি যাকে স্টাডি করতে চাই তার সাথে রিপোর্টারকে আমি অ্যাটাচ করে দেবো, রিপোর্টার তার সঙ্গে লেপটে থাকবে, তার পেছন পেছন যাবে সব জায়গায়। এদেরকে রিপোর্টার বলে কেননা এরা সবকিছু রিপোর্ট করে, এরা আইডেন্টিফাই করতে পারে সহজে, অ্যাটাচড হয় সহজে। এদেরকে বলা হয় বায়োমার্কার্স। এই কথাটাও হয়তো তোরা শুনে থাকবি, বায়োমার্কার্স। আচ্ছা, খুব ফেমাস এক্সাম্পল হচ্ছে জিএফপি বা গ্রিন ফ্লুরেসেন্ট প্রোটিন। এছাড়া লুসিফারেজ এনজাইম বলেও আছে, সে আরো অনেক কিছুই আছে, কিন্তু জিএফপি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বায়োমার্কার, এবং এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ন্যাচারালি কালেক্ট করতে হয়, ঠিক আর্টিফিশিয়ালি যেমন চাইলাম তেমন পেলাম ওটা ইউজুয়ালি হয় না। গ্রিন ফ্লুরেসেন্ট প্রোটিন বা জিএফপি দেখতে হয় এইরকম ম্যাক্রোমলিকিউল ইট ইজ, এবং এরকম একটা জড়ানো মড়ানো স্ট্রাকচার। এটা আইসোলেট অরিজিনালি করা হয়েছিল জেলিফিশের থেকে। অনেক কালারফুল প্রাণী আছে, গ্লো করে অন্ধকারে, তার মধ্যে একটা হচ্ছে বায়োলুমিনিসেন্ট জেলিফিশ। তো জেলিফিশের থেকে এক্সট্রাক্ট করা হয়েছিল অরিজিনালি গ্রিন ফ্লোরেসেন্ট প্রোটিন। ইট হ্যাজ 238 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড প্রোটিন। ঠিক আছে, সুবিধাটা কি? এটা গ্রিন ফ্লোরেসেন্ট, কালারফুল। তা এই প্রোটিনটাকে বা এই রিপোর্টার এই জিনটাকে, এটার সঙ্গে অ্যাটাচড যে জিন আছে সেই জিনটাকে, মানে এটা তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছি যে একটা প্রোটিন মানেই একটা জিন, মানে প্রোটিন এ, তার মানে ওটা জিন এর থেকে সৃষ্টি হয়েছে, তাহলে ইট ক্যারিজ দ্য ইনফরমেশন অফ জিন এ। প্রোটিন বি, সেটা জিন বি থেকে সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা প্রোটিনের সঙ্গে একটা করে করেসপন্ডিং জিন থাকবে। ওকে, আচ্ছা, যেমন এখানে যেমন জাস্ট একটা স্কিম্যাটিক দেখানো হয়েছে যে এটা হচ্ছে একটা জিন যেটা আমি স্টাডি করতে চাই, বা একটা জিনের প্রোমোটার রিজিয়ন। তার সঙ্গে আমি কি করলাম, আমার জিএফপিটাকে আমি জুড়ে দিলাম, অ্যাটাচ করে দিলাম। তাহলে এবার সেই জিনটার পরিমাণটা কমছে না বাড়ছে, এটা আমি জাস্ট বাই অবজারভেশন আমি সেটাকে মেজার করতে পারছি বাই মিনস অফ ফ্লোরেসেন্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাও অ্যানাদার এক্সাম্পল আর কি, যে ধরা যাক আমি এরকম কোনো একটা প্রোটিনকে স্টাডি করতে চাইছি, তো প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা করে প্রোমোটার রিজিয়ন থাকে। তো সেই আমি হয়তো কোনো একটা পার্টিকুলার প্রোটিনের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই দুটো স্টেজ আমি দেখতে চাইছি। হ্যাঁ, তাহলে যে আরএনএ পলিমারেজটা আছে তার সঙ্গে জিএফপিটাকে অ্যাটাচ করে দিলাম, তা কিছুক্ষণ পরে ট্রান্সক্রিপশন হলো এবং কিছুক্ষণ পরে ট্রান্সলেশন হলো। তো পুরো প্রসেসটাতে মানে ইন্টারমিডিয়েট, মানে এর মাঝখানে যা যা স্টেজ থাকবে, মানে আরএনএ পলিমারেজ, মেসেঞ্জার আরএনএ, তার থেকে প্রোটিন, যা যা স্টেজ থাকবে ট্রান্সক্রিপশনের বা ট্রান্সলেশনের, প্রত্যেকটা স্টেজের প্রত্যেকটা মলিকিউলের সঙ্গে সবসময়ই এটা অ্যাটাচড অবস্থায় থাকবে এবং এটা গ্লো করবে। তাহলে ওর যা কনসেন্ট্রেশন হবে বা ও সেলের মধ্যে যতগুলো জায়গায় ও প্রেজেন্ট থাকবে, জাস্ট বাই অবজারভেশন আমি সেটা বুঝতে পেরে যাব। তারপর আমি বিভিন্ন সময়ে টাইমের সাথে সাথে তাদেরকে মানে নোট ডাউন করব। এখানে ফ্ল্যাজেলার ফরমেশনের ক্ষেত্রেও যেমন ব্যাপারটা সেটাই, এই যে শুরুতে এরকম ছিল, তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফ্ল্যাজেলা ফরমেশন হয়েছে একটা একটা করে। এবার এই ছবিটা যদি একটু ভালো করে দেখিস, তাহলে এখানে উপর থেকে নিচে বিভিন্ন ধরনের অপেরন, মানে এক ধরনের জিন, অপেরন ইজ সেম অ্যাজ জিন। তাহলে বিভিন্ন ধরনের জিনকে এই এক ওয়াই অ্যাক্সিসে রেখেছি, টাইমটাকে এক্স অ্যাক্সিসে প্লট করেছি, আর ফ্লুরোসেন্স রিলেটিভ টু ম্যাক্সিমাম। তার মানে কি, ম্যাক্সিমাম ফ্লুরোসেন্ট হলে 0 পয়েন্ট, মানে রেড হবে, রেড মিনস ম্যাক্সিমাম, আর ব্লু মিনস মিনিমাম। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কোশ্চেন তাদের মনে হতে পারে যে এটা তো অরিজিনালি গ্রিন ছিল, হঠাৎ করে রেড ব্লু কি করে হলো?
এখানে ব্যাপারটা হচ্ছে যে জিএফপি যখন অ্যাটাচ হয় তখন তো কিছুটা কেমিক্যাল কিছু চেঞ্জেস হয়, তার ফলে অনেক সময় কালারের চেঞ্জ হতে পারে। আর এছাড়া আরেকটা জিনিস অনেক সময় করা হয়, সেটা হচ্ছে যে মানে এই প্লটে সবসময় অরিজিনাল কালার ইউজ করে না, মানে কালার কোডিং করে কালারটাকে ট্রান্সফর্ম করে নেয়। মানে বলতে চাইছি যে এটা রেড মানে এমন নয় যে সেলটা থেকে রেড গ্লো বেরিয়েছে, এটার মানে হচ্ছে বেশি গ্রিন, মোর গ্রিন, সেটাকে কম্পিউটারে যে সফটওয়্যার আছে সে প্লট করার সময় রেডে কনভার্ট করেছে যাতে বোঝার সুবিধা হয়, আর এটা হচ্ছে লেস গ্রিন। এটা ডিপেন্ড করছে মানে কি ডাই ইউজ করা হচ্ছে, কিভাবে কোন সফটওয়্যার ইউজ করা হচ্ছে তার উপর ব্যাপারটা ডিপেন্ড করছে। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই পুরো প্রসেসটার জন্য যে যে জিন রেসপন্সিবল সেগুলো আমাকে অবশ্য আগেই জানতে হয়েছে। তারপর আমি বিভিন্ন জিনের সঙ্গে, এই যে বিভিন্ন রকম জিন, এটা একটা জিন, এটা আরেকটা, এটা আরেকটা, এগুলো অন্যরকম, তাহলে বিভিন্ন জিনের সঙ্গে আমি বিভিন্ন সময় জিএফপি কে অ্যাটাচ করেছি, করে এবার কোন জিনটা কখন বেশি অ্যাক্টিভ সেটা আমি ঘন্টার পর ঘন্টা মেজার করেছি, প্লট করেছি, প্লট করার ফলে আমি এই ডেটাটা পেয়েছি। প্রত্যেকটা জিনের জন্য আমার হাতে যখন ডেটাটা আসবে তখনই এই জিনিসটা প্লট করা সম্ভব। তাহলে আমাকে প্রত্যেকটা জিনের সঙ্গে একবার করে জিএফপি অ্যাটাচ করতে হবে এবং 10 ঘন্টা ধরে এই যে স্টাডি আছে সেটাকে অতবার করে রিপিট করতে হবে, তবে গিয়ে আমি ফুল ডেটাটা পাবো। তো এই জন্যই বলছিলাম যে ফিজিক্সের এক্সপেরিমেন্ট এক ধরনের কঠিন, বায়োলজির এক্সপেরিমেন্ট আবার অন্য ধরনের কঠিন, কারণ বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট কখনোই মানে বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের টাইমের উপর তোর কোনো কন্ট্রোল নেই। এই টাইমটা অর্গানিজমের নিজস্ব টাইম, সে যত সময় ধরে জিনকে প্রসেস করবে তোকেও তত সময় ধরেই তাকে স্টাডি করতে হবে। ওকে, আচ্ছা, লাস্ট হচ্ছে ম্যানিপুলেটেড টাইম। এটা বেসিক্যালি ক্যাটালিসিস, ডেফিনেশনটা আগেই বললাম। তো বিভিন্ন এনজাইম এরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। খুব ফেমাস এক্সাম্পল হচ্ছে গিয়ে ওই যেটা তখন বলছিলাম, এটা কোথায় গেল, আচ্ছা ওটা এক্ষুনি খুঁজে পাচ্ছি না। যাক, একটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে গ্লাইকোলাইসিসকে ফাস্ট করা। তাছাড়াও অনেক রকম আছে, যেমন ধর একটা কোষ থেকে আরেকটা কোষে কিছু একটা হরমোন যাবে, কিছু একটা ট্রান্সপোর্ট হবে, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, সেটা যেতে অনেক সময় নেয়। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম আমরা সেখানে ইউজ করব। মলিকিউলার মোটর এবং সাইটোস্কেলিটাল ফিলামেন্ট এগুলো তো ট্রান্সপোর্টে সাহায্য করেই, তো সেখানে আমি কিছু ক্যাটালিসিস বা এনজাইম ইউজ করব, তার ফলে এই প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যাবে। অনেক সময় রেপ্লিকেশনকেও ফাস্ট করতে হয়, মানে প্রচুর জায়গা আছে যেখানে এনজাইম ইউজ করে প্রসেসটাকে ফাস্ট করতে হয়। এটা ফিজিক্সটা একই রকম, যেমন ভাবে ক্যাটালিস্ট গুলো কাজ করে সেরকমই। এই যে পেয়েছি, এটাই বলতে চাইছিলাম যে অনেক সময় ধর কোনো একটা ইয়ে করতে হবে, মানে গ্লাইকোলাইসিস প্রসেসের একটা পার্ট হিসাবে বা মেটাবলিজমের একটা পার্ট হিসাবে কোনো একটা পেপটাইড বন্ডের হাইড্রোলাইসিস করতে হবে, ঠিক আছে? তো দেখা গেল হয়তো বছরের পর বছর লেগে যাবে, কিন্তু সেটাকেই ফাস্ট করার জন্য প্রোটিয়েজ ইউজ করা হয় মানে ক্যাটালিস্ট হিসেবে। তো ওই প্রোটিয়েজ কি করে, ওই পেপটাইড বন্ডগুলোকে ব্রেক করতে সাহায্য করে, মানে সোজা কথা পাচন, এই পরিপাক ক্রিয়া। প্রোটিয়েজ ওটাকে রান্না করতে সাহায্য করে। ট্রায়োজ ফসফেট আইসোমারেজ ভীষণ ইম্পর্টেন্ট একটা এনজাইম। ট্রায়োজ ফসফেট আইসোমারেজ গ্লাইকোলাইসিসকে হেল্প করে, ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, 10⁹ এত গুণ বাড়ায় স্পিডটাকে। মানে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ না থাকলে কি হতো তাহলে ভাব। তো দ্য রিয়াকশন রেট ইট ইজ প্রপোর্শনাল টু e⁻⁻g ব্যারিয়ার, অর্থাৎ ব্যারিয়ার এনার্জি বাই কেটি। এগুলো ক্যাটালিসিসের এনার্জি স্টাডির সময় পড়েছি। এখানে একটা স্কিমেটিক দেওয়া হয়েছে, ধর স্টেট এ থেকে স্টেট বি তে যেতে হবে, ঠিক আছে? ধরা যাক একটা মলিকিউল এরকম স্ট্রেন্ড কন্ডিশনে আছে, একদম এরকম ভাবে ইয়ে হয়ে আছে, সেটাকে এই বন্ডিংটাকে ব্রেক করে আমি এটাকে রিল্যাক্স করতে চাইছি, এটা হচ্ছে স্টেট বি। তাহলে স্টেট এ থেকে আমি স্টেট বি তে যাচ্ছি। যদি এনজাইম না থাকে তাহলে প্রসেসটা একা একা হবে, এরকম ছিল।
তারপর এখানে দুটোই পজিটিভলি চার্জড, তাই এদের মধ্যে একটা রিপালশন আছে, ধীরে ধীরে রিপালশন হবে। এখানে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে এই স্প্রিংটা বা কোনো একটা মলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্স যা এই এন্ডটাকে কাছাকাছি রাখতে চাইছে, আর একটা হচ্ছে পজিটিভলি চার্জড যেটা এদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে। তো এনার্জেটিক্যালি দেখতে গেলে ফ্রি এনার্জি, এই স্টেটেরটা একটা মিনিমাম, একটা ওয়েল, এই স্টেটে আরেকটা ওয়েল, কিন্তু মাঝখানটা এরকম উঁচু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুধু প্রোটিনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক যে ইয়েটা, মানে ফোর্সটা, যেটা দূরে চলে যাওয়ার ফলে এখানটায় কমে গেছে। তাহলে জি প্রোটিন আর জি ইলেকট্রোস্ট্যাটিক পুরোটাকে অ্যাড করলে টোটাল এই হলো। তাহলে ব্যারিয়ার হাইট হচ্ছে এইটা। এই জিনিসটা যখন আমি এনজাইমের সাহায্যে করব, এনজাইমগুলো কিরকম হয়, এটা স্কিমাটিক হলেও অরিজিনালিও ব্যাপারটা এরকম। মানে এনজাইমগুলো তো একটা পলিমার টাইপের, তো এনজাইমগুলো নানান রকম স্ট্রাকচার থাকে, তাদের মধ্যে নানান রকম সাইট থাকে, ওই সাইটেই অ্যাটম মানে মলিকিউলগুলো অ্যাটাচড হয়। তো এরকম টাইপের একটা এনজাইম যদি থাকে যার এখানে একটা অ্যাটাচ হওয়ার জায়গা আছে, কিরকম জায়গা, এটা পজিটিভ চার্জ, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তখন এই এনজাইমটা কিভাবে প্রসেসটাকে হেল্প করবে, ও এদেরকে অ্যাটাচ করে নেবে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিয়ে। অ্যাটাচ করার পর ও এদেরকে সেপারেট হতে সাহায্য করবে। আগে নিজে নিজেই সেপারেট হচ্ছিল বাই রিপালশন, আর এখানে এনজাইমটা একটা বন্ড ফর্ম করে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এ স্টেট থেকে বি স্টেটে যেতে হেল্প করবে। তাহলে যেহেতু এনজাইমটা এইভাবে হেল্প করছে, তার ফলে কি হলো, ব্যারিয়ার এনার্জিটা এটার থেকে অনেক কমে গেল, এবং যেহেতু রিয়াকশন রেটটা প্রপোর্শনাল টু ই টু দ্য পাওয়ার মাইনাস এই আর কি ব্যারিয়ার হাইটটা বাই কেটি, তাই এখন ব্যারিয়ার এনার্জিটা অনেক কমে যাওয়ার ফলে রিয়াকশন রেটটা অনেক বেড়ে যায়। তো দিস ইজ হাউ এনজাইমস হেল্প দ্য প্রসেস অ্যান্ড রিডিউস দ্য টাইম। সেটা কি অর্ডারে, 10 টু দ্য পাওয়ার 9 এই অর্ডারেরও স্পিড আপ করতে পারে প্রসেসগুলো। তো এই ছিল টাইম স্কেল অফ বায়োলজিক্যাল প্রসেসেস। এবার এগুলো খুবই রাফ আইডিয়া দিলাম, অ্যাকচুয়ালি তোরা এখন বায়োফিজিক্সে যা পড়বি সবকিছু খুব প্রিলিমিনারি আইডিয়া। যদি কেউ পরবর্তীকালে বায়োফিজিক্সে মাস্টার্সও করা যায়, যদি কেউ পরবর্তীকালে এই ফিল্ডে কাজ করতে চাস, তাহলে এই সবগুলোই আর কি ভালো করে জানবি। এটা তো জাস্ট একটা সিঙ্গেল কোর্স, তো একটা সিঙ্গেল কোর্সে ওই জাস্ট আইডিয়াই পাবে, কিন্তু এগুলোর অনেক গল্প আছে এবং খুব ভাস্ট এরিয়া আর কি এটা। ঠিক আছে, তাহলে আবার নেক্সট মানডে 11টার সময়, নেক্সট মানডে ভাবছি ওইগুলো দেখবো। এই ডিএনএ কপি করা নিয়ে অনেক কথা বললাম, ডিএনএ কিভাবে কপি হয়, কিভাবে সেখান থেকে প্রোটিন হয়, এই প্রসেসটার ডিটেলস করব। তারপরে আমরা এনার্জি ক্যালকুলেশন করব, একটা ব্যাকটেরিয়াল সেল ফর্ম হতে কতটা এনার্জি দরকার হয়, ওই এনার্জেটিক্সটা স্টাডি করব। আর সামনের এটা তো বলেছিলাম যে আমি প্রত্যেক রোববার সন্ধ্যাবেলা প্র্যাকটিক্যালের থিওরি ডিসকাস করব, কিন্তু এই রবিবার যেহেতু কাউন্টিং আছে, মানে ইলেকশনের রেজাল্ট আছে, সেজন্য এই রবিবারটা আমি করব না। এই রবিবারের ক্লাসটা আমি সোমবার কোনো এক সময় নেবো, সেটা আমি জানিয়ে দেবো। তাহলে মোট কথা নেক্সট ক্লাস সোমবার 11টা, আর সোমবার আমি প্র্যাকটিক্যালেরও একটা ছোট ক্লাস নেব, সেটা সোমবারই নেব, সেটা আমি পরে জানাবো, হয়তো বিকেলের দিকে নিতে পারি, 4টের দিকে। ঠিক আছে।